একটা ছোট পাড়া যেখানে ম্যানুয়েল এবং তার মায়ের আগমন ঘটে। প্রতিবেশীদের কাছে প্রথমে সব স্বাভাবিক মনে হলেও কিছুদিনের ভেতরেই তাদের অস্বাভাবিক কাজকর্ম সবার নজরে পড়ে। কখনো ম্যানুয়েলের মা ঘর থেকে গায়েব হয়ে যায়, কখনো বা বাড়িতে আগুন ধরে যায়, আবার ম্যানুয়েলের গতিবিধিও সবার সন্দেহজনক লাগে। তাদের এরকম কর্মকাণ্ড কয়েকজন প্রতিবেশী পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে এদের মাঝে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে চমকে যাবার মতো এক সত্য। কি ছিল সেই রহস্যের পেছনে থাকা সত্য? জানতে হলে আসুন দেখে আসি সম্প্রতি মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা সূক্ষ্মদর্শিনীর এক্সপ্লেনেশন। প্রিয়া নামের এক মেয়ে তার বান্ধবীকে দিয়ে একটা ফলস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে নিচ্ছিল, কারণ পরের দিন সে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। এ সময় বাইরে পার্ক করে রাখা প্রিয়ার গাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে বাইরে বেরিয়ে দেখে তার গাড়িটাকে কেউ ঠুকে দিয়েছে, গাড়ির পেছনে ডেবে গিয়েছে এবং একটা ইন্ডিকেটরও ভেঙে গেছে। যাই হোক, এরপরে প্রিয়া বাড়িতে ফিরে আসে। বাড়িতে তার স্বামী অ্যান্টনি এবং এক বাচ্চা রয়েছে। প্রিয়ার স্বামী একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে আর মেয়ে স্কুলে পড়ে। তো সকালে স্বামী অফিসে এবং মেয়ে স্কুলে বেরিয়ে গেলে প্রিয়াও রেডি হয়ে ইন্টারভিউ দেবার জন্য বেরিয়ে যায়। সেখানে গিয়ে আবার তার আরেক প্রতিবেশী স্টেফির সাথে দেখা হয়ে যায়। স্টেফিও এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। স্টেফি প্রিয়াকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সে এখানে ইন্টারভিউ দিতে আসবে সেটা কখনো বলেইনি। তাছাড়া এখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী 3 বছরের এক্সপিরিয়েন্স না থাকলে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রিয়া জানায় সে একটা ফলস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করেছে আর সেটা দিয়েই অ্যাপ্লাই করেছে। যাই হোক, এরপরে স্টেফির ইন্টারভিউ ডাক পড়লে সে উঠে চলে যায়। পরবর্তীতে প্রিয়ার ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে দুজনেই প্রিয়ার গাড়িতে করে বাড়ি ফিরে আসে। তারা বাড়ির কাছে এসে দেখে প্রিয়ার পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। তাদের নতুন প্রতিবেশী হলো ম্যানুয়েল এবং তার মা গ্রেসি। যদিও এই বাড়িটা তাদেরই। শহরে ম্যানুয়েলদের একটা বেকারি শপ আছে, তারা শহরেই থাকতো, কিন্তু ম্যানুয়েলের মায়ের শরীর খারাপের কারণে তারা এই বাড়িতে আবার ফিরে এসেছে। যাই হোক, প্রিয়ার বাড়ির কিচেন থেকে ম্যানুয়েলদের বাড়িটা দেখা যেত। তো রান্নার সময় প্রিয়া জানালা দিয়ে খেয়াল করে ম্যানুয়েল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনেই একটা বিড়াল বসে আছে। ম্যানুয়েল অকারণে পাথরটা দিয়ে বিড়ালটাকে আঘাত করে। এই ব্যাপারটা প্রিয়ার বেশ অবাক লাগে। তো পরের দিন সকালে ম্যানুয়েল বের হয়ে পাশের এক আঙ্কেল আন্টির সাথে গল্প করে। আন্টি বাড়ির ভেতরে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন প্রতিবেশীদের ব্যাপারে আলোচনা সমালোচনা শুরু করে দেয়। এই পাড়ার সব মহিলাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটি ছিল। সবাই এখানে বিভিন্ন কথা শেয়ার করত। আন্টিটার কাছে ম্যানুয়েলের সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনে স্টেফি তার উপরে বেশ ইমপ্রেসড হয়ে যায়। স্টেফি শর্ট ডিভোর্সি ছিল, তার একটা মেয়ে রয়েছে, মেয়ে স্কুলে পড়ে। তো সিঙ্গেল মাদার হওয়ায় স্টেফির মনটা সবসময় উথাল পাথাল করত। যাই হোক, সেদিনই মেয়েকে স্কুলে নিয়ে যাবার সময়ে ম্যানুয়েলের সাথে স্টেফির দেখাও হয়ে যায়। ম্যানুয়েল ও স্টেফির ভাবসাব দেখে কিছু একটা আন্দাজ করে ফেলে। সেদিন রাতে প্রিয়া এবং অ্যান্টনিও ম্যানুয়েলের বাড়িতে গিয়ে দেখা করে আসে। পরের দিন সকালে প্রতিবেশীরা কাজে বেরিয়ে গেলে ম্যানুয়েল একটা লম্বা লাঠিতে লাল কাপড় বাঁধে, তারপরে বাড়ির পেছনে জঙ্গলের ভেতরে লাঠিটা পুঁতে দেয়। এরপরে আশেপাশের বাড়ির ছাদ এবং আঙ্গিনায় গিয়ে দেখে তার পুঁতে রাখা লাঠিটা দেখা যাচ্ছে কিনা। তো এরই মধ্যে আবার সে খেয়াল করে স্টেফি বাইরে বেরোচ্ছে। তো ম্যানুয়েল সাথে সাথেই গাড়ি নিয়ে স্টেফির কাছে যায় এবং তাকে লিফট দেওয়ার অজুহাতে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। এদিকে ম্যানুয়েলের মা গ্রেসি বাইরে আঙিনায় হাঁটতে বের হলে প্রিয়া তাকে দেখতে পেয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি প্রিয়াকে খেয়াল করেও তার সাথে কথা না বলে ভেতরে চলে যান। প্রিয়া এবারও বেশ অবাক হয়। ম্যানুয়েলও ততক্ষণে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে ম্যানুয়েল খেয়াল করে বাড়ির ছাদের উপরে একটা গুইসাপ ঘুরে বেড়াচ্ছে। সে গুইসাপটা মেরে বাড়িতে নিয়ে যায়। দূর থেকে এই দৃশ্যটা দেখে ম্যানুয়েলের ওপরে প্রিয়ার সন্দেহ আরও বেড়ে যায়। রাতে ম্যানুয়েল গুইসাপের মাংসের কাবাব বানিয়ে পাড়ার সব পুরুষদের ইনভাইট করে। মাংস খেয়ে সবাই অনেক প্রশংসা করে, কিন্তু কেউই বুঝতে পারে না তারা আসলে কিসের মাংস খাচ্ছে। এদিকে প্রিয়া তার আরেক প্রতিবেশীর কাছে ম্যানুয়েলের ওপরে নিজের সন্দেহের কথা প্রকাশ করে, কিন্তু সেই মেয়েটি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। তো পরের দিন ম্যানুয়েল তার এক আঙ্কেলের কাছে যায় এবং তার বাড়ির আশেপাশের ফটো দেখিয়ে বলে সে যেখানে লাঠিটা পুঁতেছে আশেপাশের বাড়ি থেকে সেই জায়গাটা দেখা যাচ্ছে না, তবে শুধুমাত্র সিসিলি চাচির বাড়ি থেকে জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। সিসিলি এবং থমাস প্রতি মঙ্গলবার চার্চে যায়, আর চার্চে গেলে তারা দুপুর 2টার আগে আর ফেরে না, তাই তাদের ওই দিনই কাজটা করতে হবে। যদিও তারা কিসের প্ল্যান করছিল সেই ব্যাপারটা তখনও গোপন থাকে। এদিকে অ্যান্টনি অফিসে গিয়ে জানতে পারে তার প্রমোশন হয়েছে এবং তাকে কুচবিহারে ট্রান্সফার করা হচ্ছে। ট্রান্সফারের কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। এদিকে প্রিয়ার কাছেও একটা ফোন আসে এবং জানানো হয় সে প্রাথমিক ইন্টারভিউতে টিকে গেছে। খুব শীঘ্রই তাকে ম্যানেজার পর্যায়ের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফোনটা পেয়ে প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে যায় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও সবাইকে নিউজটা জানিয়ে দেয়। পাশাপাশি কিছুদিন পরে প্রিয়া এবং অ্যান্টনির নবম অ্যানিভার্সারি ছিল, তাই অ্যানিভার্সারি, ইন্টারভিউতে পাস এবং অ্যান্টনির প্রমোশন উপলক্ষে অ্যানিভার্সারির দিনে প্রিয়া বাড়িতে একটা পার্টি রাখে
আর পাড়ার সবাইকে সেদিন ইনভাইট করে। ম্যানুয়েল স্টেফির কাছ থেকে প্রিয়ার অ্যানিভার্সারি ডেটের ব্যাপারে জানতে পারে। তারপর সে আঙ্কেলকে ফোন দিয়ে রেডি হতে বলে। পরবর্তী কিছুদিন প্রিয়া এবং অ্যান্টনি অনুষ্ঠানের প্রিপারেশন নিচ্ছিল, আর ম্যানুয়েল তার আঙ্কেল এবং ডাক্তার জনকে নিয়ে নিজেদের কোনো উদ্দেশ্য সাধনের প্ল্যান এগিয়ে নিচ্ছিল। তো কিছুদিন পরে প্রিয়া এবং অ্যান্টনির অ্যানিভার্সারি ডেট এসে যায়। সবাই প্রিয়াদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তখন ম্যানুয়েল তার বাড়ির কিছু ড্রেস ওলটপালট করে। এরপরে একটা টেবিলে কাপড় রেখে সেটার উপরে ইস্ত্রি রাখে। ইস্ত্রির প্লাগটা কারেন্টে ঢুকিয়ে সে গিফট নিয়ে প্রিয়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে স্বাভাবিক আচরণই করে। একটু পরেই দেখা যায় ম্যানুয়েলের বাড়িতে আগুন ধরে গেছে। আসলে আগুন ধরার ব্যবস্থা ম্যানুয়েল নিজেই করে এসেছিল। তো পুলিশকে ফোন দিলে দ্রুত পুলিশও চলে আসে। পুলিশ ইস্ত্রি মেশিন দেখে ধারণা করে হয়তো এখান থেকেই আগুনটা ধরেছিল। আগুনে বাড়ির তেমন ক্ষয়ক্ষতি হয় না ঠিকই, কিন্তু বাড়িতে ম্যানুয়েলের মা গ্রেসিকে আর খুঁজে পাওয়া যায় না। এর থেকে পুলিশ ধারণা করে গ্রেসি হয়তো কোথাও বের হচ্ছিল। বের হবার আগে সে কাপড় আয়রন করছিল, কিন্তু সে বের হবার সময়ে ইস্ত্রিটা তুলে রাখতে ভুলে গিয়েছিল, আর এই জন্যই আগুনটা ধরেছে। পুলিশ ম্যানুয়েলকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ম্যানুয়েল একদম নিরীহ সাজার ভান করে বলে সে মাকে ঘুম পাড়িয়ে প্রিয়ার বাড়িতে গিয়েছিল, কিন্তু মা যে এইটুকু সময়ের মধ্যে জেগে গিয়ে এত কিছু করে ফেলবে সে বুঝতেই পারেনি। সে পুলিশদের জানায় তার মায়ের মাথায় সমস্যা আছে, তিনি কিছু মনে রাখতে পারেন না, সব ভুলে যান। ম্যানুয়েল ডাক্তার জনের রেফারেন্স দিয়ে বলে সেই তার মাকে ট্রিটমেন্ট করছে। তো পুলিশ সন্দেহজনক কিছু না পেয়ে গ্রেসিকে খুঁজতে শুরু করে। অবশ্যই একটা থানায় থেকে ফোন আসে, গ্রেসিকে পাওয়া গেছে। ম্যানুয়েল গিয়ে মাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মায়ের জন্য ম্যানুয়েলকে এত বিচলিত হতে দেখে সবাই ভাবে কতই না আদর্শ ছেলে সে। অ্যান্টনি বাড়ি ফেরার আগে ম্যানুয়েলকে বলে এভাবে তার মাকে বাড়িতে রাখা অনেক রিস্কি, তাই ম্যানুয়েলের একজন হোম নার্স রাখা উচিত। অ্যান্টনি লিসি নামের একজন নার্সকে চেনে। প্রিয়ার ডেলিভারির পরে এই নার্সই প্রিয়া এবং বাচ্চার দেখাশোনা করেছিল। নার্স হিসেবে সে খুব ভালো। অ্যান্টনির পুরনো মোবাইলে লিসির ফোন নম্বর আছে। ম্যানুয়েল যদি চায় তাহলে অ্যান্টনি লিসির নম্বরটা তাকে দেবে। ম্যানুয়েলও অ্যান্টনিকে সম্মতি দিয়ে দেয়। বাড়ি ফিরে অ্যান্টনি প্রিয়াকে বলছিল কিভাবে ম্যানুয়েলের মাকে খুঁজে পাওয়া গেছে। গ্রেসি আগে রেলে চাকরি করত, তো প্রতি ফ্রাইডেতে সে বাড়ি ফিরে যেত। গ্রেসির হঠাৎ সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তার মনে হয় এখন তাকে বাড়ি ফিরে যেতে হবে, তাই সে রেল স্টেশনে ট্রেন ধরার জন্য গিয়ে বসেছিল। সেখান থেকে পুলিশ তাকে খুঁজে পেয়েছে, কিন্তু প্রিয়ার এই ব্যাপারটাতেও সন্দেহ ছিল। তার মনে হচ্ছিল না গ্রেসির মাথায় কোনো সমস্যা আছে। তার যদি মাথায় সমস্যায় থাকতো তাহলে সে পথ চিনে স্টেশনে কিভাবে পৌঁছালো। অ্যান্টনি প্রিয়ার কথায় তেমন গুরুত্ব না দিয়ে ঘুমাতে চলে যায়। তবে প্রিয়া থেমে থাকে না। সে গ্রেসির অসুখের ব্যাপারে গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জেনে নেয়। পরের দিন থেকে প্রিয়া ভালো করে গ্রেসিকে পর্যবেক্ষণ করতে থাকে। প্রতিটা খুঁটিনাটি ব্যাপারগুলো সে ফলো করে। এদিকে ম্যানুয়েল স্টেফিকে বলে সে তার মাকে একা রাখতে চায় না, কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা মিটিং ফিক্সড হয়ে গেছে, তাই সে মাকে নিয়ে অনেক চিন্তিত। এটা শুনে স্টেফি বলে যতক্ষণ না ম্যানুয়েল মিটিং শেষ করে ফিরে আসে স্টেফি ততক্ষণ ম্যানুয়েলের মায়ের খেয়াল রাখবে। এটা শুনে ম্যানুয়েল নিশ্চিন্ত হবার ভান ধরে। এরপরে ম্যানুয়েল তার আঙ্কেল এবং ডাক্তার জনের সাথে দেখা করে। তারা নতুন কোনো প্ল্যানের ব্যাপারে আলোচনা করছিল। ডাক্তার জন ম্যানুয়েলকে 2 ধরনের ওষুধ দেয়। তার মধ্যে একটা ট্যাবলেট ছিল। এই ট্যাবলেট খাবারে মিশিয়ে খাওয়ালে যে কেউ 20 মিনিটের ভেতরে ঘুমিয়ে পড়বে, আর অন্যটা হলো একটা বিষের শিশি। জন বিষটা ভালো করে রাখতে বলে। তো এরপরে ম্যানুয়েল বাড়ি ফিরে আসে। এদিকে প্রিয়া 2 দিন ধরে গ্রেসিকে অবজারভেশন করার পরে তার এক প্রতিবেশী সুলুকে বলে তার মনে হয় না গ্রেসির কোনো মাথায় সমস্যা আছে। তার সমস্ত কাজকর্মই একদম গোছানো। প্রিয়া ম্যানুয়েলের বাড়ি গিয়ে দেখেছিল গ্রেসি ঘুমানোর সময়ে বেড সুইচ অফ করতে জানে, আবার অন্ধকারে বেড সুইচ অনও করতে পারে। তাছাড়া গত 2 দিনে সে খেয়াল করে দেখেছে গ্রেসি যতবারই বাইরে থেকে আসে সে স্যান্ডেল খুলে তবেই বাড়িতে ঢোকে। একবারও সে স্যান্ডেল খুলতে ভোলে না। সে এটাও জানে পানির ট্যাঙ্ক ফুল হয়ে গেলে মোটরের সুইচ অফ করতে হয়। তাছাড়া গতদিন সে দেখেছে ম্যানুয়েল বাড়িতে ছিল না। তাদের বারান্দায় কাপড় মেলে দেওয়া ছিল। তো সন্ধ্যার আগে প্রিয়া খেয়াল করে দেখে বারান্দায় কাপড়গুলো নেই। অর্থাৎ গ্রেসি এটাও জানে কাপড় শুকিয়ে গেলে সেগুলো তুলে রাখতে হবে। প্রিয়ার কাছ থেকে সব শুনেও সুলু এসবের কিছুই বিশ্বাস করতে পারছিল না। তখন প্রিয়া তাকে বলে তাহলে আয়, এবার তোকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই সময় ম্যানুয়েলের বাড়িতে প্রেসার কুকারের সিটি বেজে ওঠে, অর্থাৎ তাদের বাড়িতে রান্না হচ্ছিল। প্রিয়া সুলুকে বলে ভাত সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে 4টে সিটির প্রয়োজন হয়। তো ম্যানুয়েলের বাড়ির প্রেসার কুকারে কখনোই 4টে সিটি পার হয় না। সে সুলুকে দিয়ে গোনায় এবং দেখা যায় 4টে সিটি বাজার পরে আর কোনো সিটি বাজছে না। অর্থাৎ গ্রেসি এটাও জানে প্রেসার কুকারে 4টে সিটি বাজলে সেটা চুলা থেকে নামিয়ে রাখতে হবে। একজন মানুষ যদি এত কিছু মনে রাখতে পারে তাহলে কিভাবে তার মাথায় সমস্যা থাকতে পারে। এবার সুলুরও একটু সন্দেহ হতে থাকে। যাই হোক, ম্যানুয়েল মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তাই স্টেফি এসে গ্রেসির খেয়াল রাখছিল। বের হওয়ার আগে ম্যানুয়েল কিচেনে গিয়ে জুস বানায় আর জুসের মধ্যে অজ্ঞান করার ট্যাবলেট মিশিয়ে দেয়।
এরপরে বের হওয়ার সময় ম্যানুয়েল স্টেফিকে বলে সে যেন ঠিক 11টার সময়ে তার মাকে জুস খাইয়ে দেয়, আর স্টেফি চাইলে নিজেও জুস খেতে পারে। ম্যানুয়েল এক্সট্রা জুস বানিয়ে রেখেছে। সেই সাথে ম্যানুয়েল স্টেফিকে সতর্ক করে দিয়ে বলে কেউ যেন মায়ের সাথে দেখা না করে, অন্য কাউকে দেখলে তার মা কনফিউজড হয়ে যাবে। তো কথা শেষ করে ম্যানুয়েল বের হয়ে যায় এবং তার আঙ্কেলকে একটা মেসেজ দিয়ে রাখে। এদিকে প্রিয়াও নিজের বাড়ি থেকে ম্যানুয়েলের উপরে নজর রাখছিল। সে দেখতে পায় স্টেফিকে মায়ের সাথে রেখে ম্যানুয়েল বেরিয়ে যাচ্ছে। তখন থেকে সে সুযোগ খুঁজছিল কোন অজুহাতে ম্যানুয়েলের বাড়ির ভেতরে ঢোকা যায়। এদিকে ঘড়ির কাঁটায় 11টা বেজে যাওয়ায় স্টেফি গ্রেসিকে জুস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু গ্রেসি কিছুতেই জুস খেতে চায় না। তখন স্টেফি ফোনে ম্যানুয়েলকে বিষয়টা জানালে ম্যানুয়েল বলে তুমি মায়ের সামনে নিজে 1 গ্লাস জুস খাও, তুমি জুস খেলে তোমার দেখা দেখি মাও জুস খেয়ে নেবে। তো ম্যানুয়েলের কথা মতো স্টেফি 1 গ্লাস জুস খেয়ে নেয়। এরপরে সে গ্রেসিকে জুস দিতেই সেও জুস খেয়ে নেয়। দুজনে জুস খাওয়া হয়ে গেলে ম্যানুয়েল তার আঙ্কেলকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় 20 মিনিটের মধ্যে ওরা ঘুমিয়ে যাবে। ম্যানুয়েলের আঙ্কেলও ততক্ষণে ম্যানুয়েলের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় প্রিয়া ম্যানুয়েলদের বাড়িতে ঢুকছে। এটা দেখে সে দ্রুত ম্যানুয়েলকে ইনফর্ম করে। ম্যানুয়েল টেনশনে পড়ে যায়, এই প্রিয়া আবার তার বাড়িতে কি করতে গেছে। প্রিয়া ইস্ত্রি মেশিন দেওয়ার অজুহাতে ম্যানুয়েলের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। স্টেফিও প্রিয়াকে বিশেষ জোর করতে পারছিল না। এতে প্রিয়া তার আর ম্যানুয়েলের সম্পর্ক নিয়ে কি না কি ভেবে বসবে। তো প্রিয়া গ্রেসির কাছে গিয়ে এটা সেটা প্রশ্ন করতে শুরু করে, কিন্তু গ্রেসি কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। স্টেফি প্রিয়াকে আটকাতে তাকেও 1 গ্লাস জুস দেয়। প্রিয়াও সেই জুস খেয়ে নেয়। এদিকে ম্যানুয়েল ভাবতে থাকে কিভাবে সে প্রিয়াকে আটকাবে। তখন তার মনে পড়ে সেদিন অ্যান্টনি ম্যানুয়েলকে একজন নার্সের নম্বর দিতে চেয়েছিল। তো ম্যানুয়েল দ্রুত অ্যান্টনিকে ফোন দিয়ে বলে তার নার্সের নম্বরটা খুব প্রয়োজন। অ্যান্টনি যেন এখনই তাকে নম্বরটা পাঠায়। নার্সের নম্বরটা অ্যান্টনির পুরনো ফোনে ছিল। সেই ফোনটা আবার সে বাড়িতে রেখে এসেছিল। তাই অ্যান্টনি প্রিয়াকে ফোন দিয়ে বাড়ি যেতে বলে এবং নার্সের নম্বরটা বের করে তার কাছে পাঠাতে বলে। তাই প্রিয়া বাধ্য হয়ে গ্রেসিকে আর কিছু জিজ্ঞেস না করে বাড়ি ফিরে আসে এবং ফোনটা খুঁজতে শুরু করে। ততক্ষণে জুস খাওয়ার প্রায় 20 মিনিট কেটে যাওয়ায় স্টেফি আর গ্রেসি দুজনেই ঘুমিয়ে পড়ে। তখন ম্যানুয়েলের আঙ্কেল বাড়িতে ঢুকে গ্রেসিকে নিজের গাড়িতে তুলে নিয়ে চলে আসে। এরপরে ম্যানুয়েল আবারও পুলিশের কাছে মায়ের মিসিং রিপোর্ট করে। সবাই ধরে নেয় ম্যানুয়েলের মা আবারও একা একা মনের ভুলে কোথাও চলে গিয়েছে। এরই মধ্যে আবার জানা যায় রেল লাইনের পাশে গ্রেসির বয়সী একজন মহিলার লাশ পাওয়া গেছে। কথাটা শুনে ম্যানুয়েলের বোন ডায়ানাও নিউজিল্যান্ড থেকে বাড়ি ফিরে আসে। যদিও এরপরে পুলিশ কনফার্ম করে রেল লাইনের পাশে যার লাশ পাওয়া গেছে সে অন্য কেউ। তবে পুলিশ এটা বুঝতে পারছিল না গ্রেসি এবার কোথায় গেছে, কারণ তারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করেও কোথাও গ্রেসির কোনো ট্রেস পায়নি। এদিকে প্রিয়ারও সবকিছু কেমন অদ্ভুত লাগছিল। সে সন্দেহ করছিল ম্যানুয়েলই তার মায়ের সাথে কিছু একটা করেছে। এই সময় তার হঠাৎ মনে পড়ে গতদিন তো ম্যানুয়েল অ্যান্টনির কাছে নার্সের নম্বর চেয়েছিল। তো প্রিয়া এবার সেই নার্সকে ফোন দিয়ে জিজ্ঞেস করে গতকাল ম্যানুয়েল নামের কেউ তাকে ফোন দিয়েছিল কিনা। নার্স জানায় এই নামের কেউ তাকে ফোন দেয়নি। এতে প্রিয়া বুঝে যায় গতকাল ম্যানুয়েল প্রিয়াকে বাড়ি থেকে বের করার জন্যই অ্যান্টনির কাছে নার্সের নম্বরের অজুহাত দেখিয়ে ফোন করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো ম্যানুয়েল কিভাবে জানলো প্রিয়া তার বাড়িতে গিয়েছিল? ম্যানুয়েল নিশ্চয়ই কারো কাছে খবর পেয়েছিল প্রিয়া তার বাড়িতে গিয়েছে। তার মানে ম্যানুয়েল একা এসব কাজ করছে না, বরং তার সাথে আরও কেউ জড়িত আছে। যাই হোক, ম্যানুয়েলদের বাড়িতে তার মাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করা হচ্ছিল। এই সময় ডায়ানার ফোন আসলে সে ফোনে কথা বলতে বাইরে বের হয়। তখন তার প্রিয়ার সাথে দেখা হয়। প্রিয়া ডায়ানার সাথে ভাব জমানোর চেষ্টা করে এবং ডায়ানার ফোন নম্বরটাও নিয়ে নেয়। এ সময় একজন ব্রোকার এসেছিল ম্যানুয়েলের সাথে জমি জায়গা বিক্রির ব্যাপারে কথা বলতে। তাই ডায়ানাও প্রিয়ার সাথে কথা বলা শেষ করে ম্যানুয়েল আর ব্রোকারের কাছে যায়। ব্রোকার একজন বায়ারের খোঁজ এনেছিল যে এই জায়গা 8 লাখ টাকা কাঠা কিনতে চায়, কিন্তু ম্যানুয়েল জানিয়ে দেয় তারা 12 লাখের নিচে বিক্রি করবে না। একে তো মা নিখোঁজ, অথচ ছেলে মেয়ে সম্পত্তি বিক্রির প্ল্যান করছে। ব্যাপারটা সত্যি রহস্যময়। তো যাই হোক, পরের দিন ডায়ানা এদিকের ঝামেলা না সামলে নিউজিল্যান্ডে ফেরার জন্য বেরিয়ে যায়। তার এই কাণ্ড দেখে প্রিয়া এবং সুলু দুজনেই বেশ অবাক হয়। সেদিন রাতে কোনো একটা গোডাউন থেকে বেশ কিছু কন্টেইনার ম্যানুয়েলের বাড়িতে নিয়ে আসা হয়। কাজটা তারা খুব গোপনীয়তার সাথে করে। তবে রাতে প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে জানালা দিয়ে দেখতে পায় ম্যানুয়েলের বাড়ির সামনে একটা গাড়ির ইন্ডিকেটর জ্বলছে। তাই সে আরেক জানালা দিয়ে ম্যানুয়েলের বাড়ির দিকে তাকায়। আর তখনই সে চমকে ওঠে। সে দ্রুত অ্যান্টনিকে ডেকে বলে সে এইমাত্র গ্রেসিকে দেখেছে, কিন্তু অ্যান্টনি জানালা দিয়ে তাকিয়ে কিছুই দেখতে পায় না। সে বলে প্রিয়া হয়তো ভুল দেখেছে, কিন্তু প্রিয়ার মন থেকে খুঁতখুঁতে কাটছিল না। তাই সে সকালে অ্যান্টনির মাধ্যমে ম্যানুয়েলকে ফোন দিয়ে জিজ্ঞেস করায় গ্রেসি ফিরেছে কিনা। ম্যানুয়েল জানায় তার মা এখনো ফেরেনি, কিন্তু তবুও প্রিয়ার সন্দেহ কাটছিল না। তাই সে ম্যানুয়েলের বাড়িতে ঢুকে নিজের সত্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। রাতে যখন ম্যানুয়েল বাইরে বেরিয়ে যায় তখন প্রিয়াও বাইরে বেরিয়ে আসে। সে তার 2 প্রতিবেশী সুলু এবং আসমাকে নজর রাখতে বলে।
এবং কেউ ম্যানুয়েলের বাড়ির দিকে আসলে অ্যালার্ট করতে বলে। এরপরে সে ম্যানুয়েলের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে, তারপরে দেয়াল বেয়ে উঠতে শুরু করে। এরপরে সানসেটের উপরে উঠে একটা রুমের কাচের জানালা দিয়ে প্রিয়া ভেতরে তাকায়। ভেতরে এ সময় ডাক্তার জন বিশেষ মাস্ক পরে সেই ঘরেই ছিল। সে প্রিয়াকে দেখে চমকে ওঠে, যদিও পরক্ষণেই বুঝতে পারে এটা ওয়ান সাইডেড গ্লাস, শুধু ভেতর থেকেই বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যায় না। সুতরাং প্রিয়া বাইরে থেকে জনকে দেখতে পাচ্ছে না। তো জন তখনই ম্যানুয়েলকে ফোন দিয়ে জানায় পাশের বাড়ির মেয়েটি আবার এখানে এসেছে। এটা শুনে ম্যানুয়েল গাড়ি ঘুরিয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে। ম্যানুয়েলকে দেখে প্রিয়া ঝাঁপ দিয়ে নিচে নেমে পালাতে শুরু করে, কিন্তু নিজের বাড়ির আঙিনায় ঢোকার আগেই সে ম্যানুয়েলের কাছে ধরা পড়ে যায়। ম্যানুয়েল প্রিয়াকে শান্তভাবে বলে যখন বাড়ির মালিক বাড়িতে থাকে না তখন তার বাড়িতে ঢোকাটা অনুচিত এবং অন্যায়। প্রিয়া যেন আর কখনোই তার বাড়িতে না যায়। প্রিয়াকে ওয়ার্নিং দিয়ে ম্যানুয়েল চলে যায়। এ সময় প্রিয়া পেছন ঘুরে দেখে অ্যান্টোনিও ঘর থেকে বেরিয়ে এসেছে। প্রিয়া বিব্রত হয়ে বলে সে দেখতে চেয়েছিল গ্রেসি সত্যিই ফিরেছে কিনা। অ্যান্টনি প্রিয়ার এরকম কাণ্ডে বেশ আপসেট হয় এবং অপমানিত বোধ করে। যাই হোক, ম্যানুয়েল বাড়ির পেছনের দিকে চেক করছিল, যেখান থেকে প্রিয়া দেয়াল বেয়ে উপরে উঠেছিল। তখন সে খেয়াল করে বাথরুমের পাইপ ফেটে লাল ধরনের লিকুইড বেরিয়ে আসছে। সে এটার ছবি তুলে বাড়িতে ঢোকে এবং ডাক্তার জনকে দেখিয়ে বকাঝকা শুরু করে। ম্যানুয়েল বলে আমি ওকে মেরে বাগানে পুঁতে দিতে চেয়েছিলাম, সেটাই পারফেক্ট প্ল্যান ছিল, কিন্তু তুমি মাঝখানে কাহিনী করে বললে তোমার কাছে নাকি আরও বেশি পারফেক্ট প্ল্যান আছে। এই তাহলে তোমার পারফেক্ট প্ল্যানের নমুনা? এভাবে লিকুইড লিক করতে থাকলে তো আমরা ধরা পড়ে যাব। ডাক্তার জন বলে তার প্ল্যানে কোনো ত্রুটি ছিল না। টয়লেটের পাইপ যদি দুর্বল হয় তাহলে তার আর কি করার আছে। যাই হোক, তর্কাতর্কি শেষ করে জন টয়লেটে চলে যায় এবং কমোডের ভেতরে কোনো একটা লিকুইড ঢালতে শুরু করে, যদিও এসব কি সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, এদিকে প্রিয়া এত কিছুর পরেও হাল ছাড়ে না। সে আবার ডায়নার নম্বরে মেসেজ দেয়, তারপরে তাকে জিজ্ঞেস করে ম্যানুয়েল এবং তার মায়ের মাঝে সম্পর্ক ঠিকঠাক ছিল কিনা। এছাড়া সে নিজের সন্দেহের কথাও ডায়নাকে জানায়, তবে ডায়না তেমন পাত্তা দেয় না। সে পরে কথা বলবে জানিয়ে চ্যাটিং থামিয়ে দেয়। অন্যদিকে পাইপ দিয়ে বের হওয়া লিকুইড নিয়ে ম্যানুয়েল বেশ বিচলিত ছিল। লিকুইডগুলো দেয়ালও নষ্ট করে দিচ্ছিল, তাই সে ভাঙা দরজা দিয়ে দেয়ালটা ঢেকে দেয়, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। তাই রাতের বেলা সে অনেকগুলো বস্তা দেয়ালের সামনে রাখে যাতে দেয়ালটা আড়াল হয়। তবে এই দৃশ্যটা আসমা দেখে ফেলে এবং সে তখনই প্রিয়াকে ব্যাপারটা জানায়। পরের দিন তারা বস্তাগুলো চেক করে দেখার প্ল্যান করে। সকালে ম্যানুয়েল ঘুম ভেঙে দেখে তার কাছে কারো মেসেজ এসেছে। মেসেজটা দেখে সে চমকে ওঠে। এরপরে সে জনকে ডেকে তুলে ব্যাপারটা জানায় এবং তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে ফেলতে বলে। জন বাকি লিকুইডগুলো কমোডে ঢেলে দেবার পরে পুরো ঘরের সেটআপ খুলে ফেলে। এরপরে দুজনে ঘর পরিষ্কার করে ধূপ স্প্রে দিয়ে ভরিয়ে তোলে। তারপরে ম্যানুয়েল কোথাও বের হয়ে যায়। ম্যানুয়েল বের হবার পরে প্রিয়া তার দুই সঙ্গী আসমা এবং সুলুকে ম্যানুয়েলের বাড়িতে পাঠায়। আসমাকে ম্যানুয়েলের বাড়ির কলিং বেল বাজাতে বলা হয় যাতে গ্রেসি ভেতরে থাকলে বেরিয়ে আসে, আর সুলুকে বলা হয় সে যেন বস্তাগুলো গিয়ে চেক করে। তো আসমা কলিং বেল বাজাতে থাকে আর সুলু বস্তাগুলো নামিয়ে দেখতে থাকে ম্যানুয়েল সেখানে কি আড়াল করতে চাইছে। বস্তা নামানোর পরে সে দেখে দেয়ালের কিছুটা জায়গা ম্যানুয়েল রং করেছে। সুলু প্রিয়াকে ফোনে ব্যাপারটা জানায়। প্রিয়া সুলুকে কোনো কিছু দিয়ে রঙের উপরে ঘষতে বলে। এ সময় বাড়ির ভেতরে থাকা ডাক্তার জন জানালা দিয়ে দেখতে পায় দুজন মেয়ে বাড়িতে ঢুকে ইনভেস্টিগেশন করছে। তাই সে ম্যানুয়েলকে ফোন দিয়ে ব্যাপারটা জানায় এবং নিজেও বেরিয়ে আসে। ডাক্তার জনকে দেখে আসমা আর সুলু দুজনেই বিব্রত হয়ে চলে আসে। এর একটু পরে অ্যান্টনি প্রিয়াকে ফোন দিয়ে জানায় গ্রেসিকে নাকি খুঁজে পাওয়া গেছে। সে পথ ভুলে দূরে কোথাও চলে গিয়েছিল। সেখানে এক লোক তাকে দেখতে পেয়ে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। তো একটু পরে গ্রেসিকে নিয়ে আসা হয়। ম্যানুয়েল মাকে ফিরে পেয়ে খুব আনন্দিত হবার ভান ধরে। ম্যানুয়েলকে মায়ের জন্য এত কেয়ার করতে দেখে আসমা আর সুলু ভাবে তারা শুধু শুধু প্রিয়ার কথায় ম্যানুয়েলকে সন্দেহ করেছিল। তারা প্রিয়াকে উল্টো ভিলেন ভাবতে থাকে। গ্রেসিকে দেখার পরেও প্রিয়ার সন্দেহ কাটছিল না। সে রুমে গ্রেসিকে একা দেখে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে সে কোনো বিপদে আছে কিনা। কোনো সমস্যা হলে সে যেন প্রিয়াকে জানায়, প্রিয়া তাকে সাহায্য করবে। গ্রেসি কিছু বলতেই যাচ্ছিল, তখন সেখানে ম্যানুয়েল চলে আসে। ম্যানুয়েল প্রিয়াকে বলে অ্যান্টনি বাড়ি ফিরে যাচ্ছে, তাই সে প্রিয়াকে ডাকছে। প্রিয়া আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। বের হবার সময় প্রিয়া ডায়নাকে একটা মেসেজ দিয়ে জানায় সে ডায়নার সাথে কথা বলতে চায়, আর সেই মেসেজটা ম্যানুয়েল রিসিভ করে কারণ ডায়নার ফোনটা ম্যানুয়েলের কাছেই ছিল। পরের দিন ম্যানুয়েল মাকে নিয়ে শহরের বাড়িতে ফিরে যাওয়ার জন্য বের হয়। তারা আর এই বাড়িতে থাকবে না। এদিকে আজকে প্রিয়ারও ফাইনাল ইন্টারভিউয়ের ডেট ছিল, তাই সে স্টেফিকে নিয়ে ইন্টারভিউ দিতে চলে যায়। কিন্তু সে তখনও ডায়ানাকে ফোনে কানেক্ট করার চেষ্টা করছিল। প্রিয়া ইন্টারন্যাশনাল কল অন করে ডায়ানার নিউজিল্যান্ডের নাম্বারে ফোন করেছে, অথচ আশ্চর্যজনকভাবে মালায়ালাম ভাষায় শোনা যায় আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এটা শুনে প্রিয়া সন্দেহ করে ডায়ানা হয়তো নিউজিল্যান্ডে যায়নি, সে হয়তো এখনও এই দেশেই আছে। কিন্তু ডায়ানাকে ফোনে না পাওয়ায় সে এবার ডায়ানার ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করতে শুরু করে। সে ডায়ানার সাথে অদিতি নামের একটা মেয়ের অনেকগুলো ফটো দেখতে পায়, তাই সে এবার অদিতির প্রোফাইলে ঢুকে এবং তাকে মেসেজ দেয় ডায়ানা কি নিউজিল্যান্ডে পৌঁছেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো অদিতি ঠিক এই সময়ে এয়ারপোর্টে ছিল, আর তখনই তার কাছে ম্যানুয়েলের ফোন আসে। ম্যানুয়েল অদিতিকে একটা জায়গার নাম বলে দিয়ে সেখানে আসতে বলে। নির্ধারিত জায়গায় ম্যানুয়েল অপেক্ষা করছিল। তখন সেখানে অদিতি আসে এবং জিজ্ঞেস করে ডায়ানা কোথায়। ম্যানুয়েল তাকে ডায়ানার কাছে নিয়ে যাবে বলে গাড়িতে উঠিয়ে নেয়। যাবার পথে ম্যানুয়েল অদিতিকে বলে তার এখানে আসার প্রয়োজন ছিল না। ডায়ানা বলেছে সে অদিতির সাথে আর দেখা করতে বা কথা বলতে চায় না। অদিতি বলে সে ডায়ানার মুখে সরাসরি কথাটা শুনতে চায়। অদিতির জেদ দেখে ম্যানুয়েল গাড়িটা থামিয়ে আঙ্কেলের সাথে কথা বলার জন্য বাইরে বের হয়। এ সময় অদিতি তার ফোনের নেট অন করে প্রিয়ার মেসেজটা পায়। সে মেসেজের রিপ্লাইতে লেখে ডায়ানা তো এখনও কেরালাতেই আছে, সে নিউজিল্যান্ডে ফেরতই যায়নি, আর এখন অদিতি ম্যানুয়েলের সাথে ডায়ানার কাছে যাচ্ছে দেখা করার জন্য। কথাটা শুনে প্রিয়া অদিতির নম্বর চায় এবং তাকে ফোন করে। প্রিয়া অদিতিকে বলে পাড়ার সবাই দেখেছিল ডায়ানা নিউজিল্যান্ড যাবার উদ্দেশ্যে এয়ারপোর্টের জন্য বেরিয়েছিল। এমনকি প্রিয়া নিজেও কয়েকদিন আগে ডায়ানাকে মেসেজ দিলে ডায়ানা জানিয়েছিল সে নিউজিল্যান্ডে অবস্থান করছে। এটা শুনে অদিতি বলে ডায়ানার নিউজিল্যান্ডে ফেরার কথা ছিল ঠিকই, সে এয়ারপোর্টে গিয়েছিল সেটাও ঠিক, কিন্তু সে হঠাৎ ম্যানুয়েলের কাছে জানতে পারে তাদের মা ফিরে এসেছে। এছাড়া ডায়ানার মা তার কাছে একটা ভিডিও পাঠিয়েছিল। ভিডিওতে ডায়ানার মা বলেছিলেন তিনি খুব অসুস্থ, ডায়ানা যেন ওনার কাছে ফিরে আসে। এই ভিডিওটা দেখে ডায়ানা নিউজিল্যান্ডে আসার প্ল্যান ক্যান্সেল করে বাড়ি ফিরে গিয়েছিল। অদিতি ফোন কেটে দিয়ে ভিডিওটা প্রিয়ার কাছেও ফরওয়ার্ড করে। প্রিয়ার আবার এই সময় ইন্টারভিউতে ডাক পড়েছিল, কিন্তু ইন্টারভিউর প্রতি তার কোনো মনোযোগ ছিল না, তাই সে ভিডিওটা দেখা মাত্রই ইন্টারভিউ বাদ দিয়ে বেরিয়ে যায়। সে অদিতিকে মেসেজ দিয়ে জানায় তার প্রাণের ঝুঁকি আছে। এদিকে ম্যানুয়েল ততক্ষণে আঙ্কেল এবং মায়ের সাথে যোগাযোগ করে তাদেরকে জানায় অদিতি ডায়ানার সাথে দেখা করতে চাচ্ছে। তখন গ্রেসি ম্যানুয়েলকে বলে ঠিক আছে, ও যখন ডায়ানার সাথে দেখা করতে চাইছে তাহলে ওকে ডায়ানার সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। মায়ের অনুমতি পেয়ে ম্যানুয়েল গাড়িতে ফিরে আসে। অদিতি প্রিয়ার মেসেজ দেখতে না দেখতেই ম্যানুয়েল অদিতিকে একটা স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে প্রিয়া অদিতিকে খুঁজতে ম্যানুয়েলদের বেকারি শপে চলে যায়, কারণ একটু আগে অদিতি জানিয়েছিল ম্যানুয়েল তাকে বেকারি শপে ডায়ানার সাথে দেখা করাতে নিয়ে যাবে। অনেকক্ষণ অপেক্ষার পরেও কেউ না আসায় প্রিয়া বেরিয়ে যাচ্ছিল। তখন সে জানতে পারে ম্যানুয়েলের নতুন একটা আউটলেট চালু করতে চলেছে, যেটার কাজ এখনো চলমান। এটা শুনে প্রিয়া ম্যানুয়েলের নতুন আউটলেটের ঠিকানায় বেরিয়ে পড়ে। এরপরে নতুন আউটলেটের সামনে এসে থামে। তখন তার ফোনে একজন ফরেন্সিক ডাক্তারের কল আসে। প্রিয়া ম্যানুয়েলের টয়লেটের পাইপ থেকে বের হওয়া লিকুইডের ওখান থেকে কিছু স্যাম্পল কালেক্ট করে তার পরিচিত একজন ফরেন্সিক ডাক্তারের কাছে পাঠিয়েছিল। তো সেই স্যাম্পল থেকে জানা গিয়েছে এই লিকুইডটা হলো অ্যাসিড এবং মানুষের শরীরের হাড়ের মিশ্রণ। এটা শুনে প্রিয়া বুঝে যায় ম্যানুয়েল তার বাড়িতে ভয়ঙ্কর কিছু করেছে। আসলে এখানে মূল ঘটনা হলো ডায়ানা নিউজিল্যান্ডে থাকাকালীন অদিতির সাথে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সে কোনো পুরুষকে বিয়ে করবে না সিদ্ধান্ত নেয়। এমনকি সে আর অদিতি মিলে নিজেদের ভবিষ্যতের জন্য একটা বাচ্চাকে দত্তক নেওয়ারও প্ল্যান করে। এটা জানতে পেরে ডায়ানার মা খুব ক্ষেপে যায়। মেয়ের এই কেলেঙ্কারির কথা জানাজানি হলে সমাজে তাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এই জন্যই তারা ডায়ানাকে মেরে ফেলার প্ল্যান করে। আর এই জন্যই অসুস্থতার কারণ দেখিয়ে ম্যানুয়েল মাকে নিয়ে পুরনো বাড়িতে ফিরে যায়। সেখানে গিয়ে বিভিন্ন নাটক করে সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করে। ডায়ানা যেদিন এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে সেদিন রাতে ফ্লাইট ধরার আগে গ্রেসি মেয়েকে ভিডিওটা পাঠায় এবং ফিরে আসতে বলে। ডায়ানা ফিরে আসতেই গ্রেসি, ম্যানুয়েল, তার আঙ্কেল এবং ডাক্তার জন মিলে ডায়ানাকে মেরে ফেলে। এরপরে ডায়ানার বডিটা অ্যাসিডে গলিয়ে ফেলা হয়। বডি গলানো শেষ হলে সেই লিকুইডটা কমোডের ভেতরে ফেলে দেওয়া হয়, যাতে কেউ আর কখনো ডায়ানার ট্রেস না পায়। এছাড়া ম্যানুয়েল ডায়ানার বাকি জিনিসপত্রগুলো আগুনে পুড়িয়ে ফেলে। তবে সমস্যা হয়ে যায় যে রাতে ডায়ানাকে হত্যা করা হচ্ছিল সেই রাতেই প্রিয়া ঘুম ভেঙে জানালা দিয়ে গ্রেসিকে দেখতে পায়। আর তারপর থেকে প্রিয়া কন্টিনিউ ম্যানুয়েলের বাড়ির উপরে নজরদারি চালিয়ে যাচ্ছিল, তাই তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তাছাড়া টয়লেটের পাইপটা নর্মাল হওয়ায় সেটা লিকেজ হওয়াতেও তাদের পারফেক্ট প্ল্যানে ত্রুটি হয়ে যায়। তার মধ্যে আবার অদিতি ডায়ানার ফোনে মেসেজ দিয়ে জানায় সে ইন্ডিয়াতে আসছে। এই মেসেজটা দেখে ম্যানুয়েল আরও ঘাবড়ে যায়। সে জনকে নিয়ে এখানকার কাজ দ্রুত শেষ করে ফেলে এবং বাড়িটা পরিষ্কার করে রাখে। তারপরেও তাদের ভয় ছিল প্রিয়া তাদের ব্যাপারে জেনে যেতে পারে। এই জন্য গ্রেসিকে ফিরে পাওয়ার বাহানায় এবং এই জায়গাতে তাদের দেখাশোনার কেউ নেই এই অজুহাত দেখিয়ে তারা বাড়ি ছেড়ে শহরে চলে আসে। কিন্তু তবুও তারা শেষমেশ প্রিয়ার কাছে ধরা পড়েই গেল। যাই হোক, আউটলেটে ঢোকার আগে প্রিয়া পুলিশকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। তারপর সে আস্তে আস্তে ভেতরে ঢোকে। সে বাইরে থেকে এক্সস্ট ফ্যানের ফাঁক দিয়ে ভেতরে দেখতে পায়
অদিতিকে শুইয়ে রাখা হয়েছে আর ডাক্তার জন এবং ম্যানুয়েল তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। অদিতিকে বাঁচাতে প্রিয়া একটা পাথর তুলে নিয়ে কাচের দেয়ালে আঘাত করে। কাচের দেয়ালে আক্রমণ হতে দেখে ম্যানুয়েল জনকে নির্দেশ দেয় সে যেন অদিতিকে কোথাও লুকিয়ে ফেলে। এরপরে ম্যানুয়েল বাইরে বেরিয়ে আসে। ম্যানুয়েল প্রিয়াকে দেখে তাকে তাড়া করতে শুরু করে। প্রিয়াও পালাতে শুরু করে যাতে সে কিছুক্ষণের জন্য হলেও ম্যানুয়েলকে ডিস্ট্র্যাক্ট করে রাখতে পারে। প্রিয়া তার গাড়িতে উঠে বসে, কিন্তু ততক্ষণে ম্যানুয়েল একটা কাঠ তুলে নিয়ে সেটা দিয়ে গাড়ির ওপরে আঘাত করতে শুরু করে। তাই নিজেকে বাঁচাতে প্রিয়া এবার গাড়ি স্টার্ট করে দেয় আর ম্যানুয়েলকে দেয়ালের সাথে ঠেসে দিয়ে ঘরের ভেতরে ছিটকে ফেলে দেয়। এরপরে গাড়ি থেকে নেমে এসে প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পরে সে অদিতিকে একটা ফ্রিজারের ভেতরে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করে। এদিকে ম্যানুয়েলের ফোনে গ্রেসি ফোন দিলে ম্যানুয়েল সেটা রিসিভ করতে যাচ্ছিল, কিন্তু প্রিয়া ফোনটা কেড়ে নিয়ে নিজে রিসিভ করে এবং বলে, আপনার খেলা শেষ। গ্রেসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? প্রিয়া হেসে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমি কে? তবে সিউরিটি দিচ্ছি, আজকের পরে আপনি আমাকে আর ভুলবেন না। এই বলে প্রিয়া ফোনটা কেটে দেয়। ম্যানুয়েল ততক্ষণে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল। প্রিয়া একটা কাঠ দিয়ে ম্যানুয়েলকে মেরে ধরাশয়ী করে ফেলে। পরের দিন সকালে পুলিশ গ্রেসি, ম্যানুয়েল, ডাক্তার জন এবং আঙ্কেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুরো শহর হতবাক হয়ে এক নির্মম ঘটনার সাক্ষী হয়। সেই সাথে সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে আমাদের গল্পটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে শেষ করি। আপনাদের মনে আছে গল্পের শুরুর দিকে প্রিয়ার গাড়িতে কেউ একজন ঠুকে দিয়েছিল। আসলে সেদিন ম্যানুয়েলের গাড়ি প্রিয়ার গাড়ির সাথে লেগে গিয়েছিল। সেই গাড়িতে বসেই ম্যানুয়েল এবং বাকিরা ডায়ানাকে হত্যার প্ল্যান করছিল। তো প্ল্যান শেষে যখনই তারা গাড়ি স্টার্ট করেছিল তখনই গাড়িটা সরাতে গিয়ে প্রিয়ার গাড়ির সাথে লেগে যায়। আর শেষ পর্যন্ত এই প্রিয়াই আবার তাদের সাংঘাতিক অপরাধের কথা সবার সামনে নিয়ে আসে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। যাই হোক দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।